What is measurement? Slide দিয়েছি কিন্তু ERP-তে slide uploaded. Measurement কি? এমনি বুঝাই বলেন আমাকে, measurement বলতে কি বুঝেন? মনে করেন measurement হচ্ছে standardization of chemical properties and physical properties of what? Anything, any matter, material, anything. সব কিছুরই একটা স্ট্যান্ডার্ডাইজেশন আমরা ইউজ করি, তাই না? সেটাই হচ্ছে মেজারমেন্ট, তাই না? ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন কি? ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন সব জায়গায় হচ্ছে একটা মানে যেমন আপনি একটা एग्जांपल দিয়েছেন পানিটা, পানিতে এখানে যেমন H2O থাকবে, যে কোনো জায়গায় আমরা রাখবো ওখানে H2O একটা অক্সিজেন। গুড। এটাকে লিখতে পারবেন না সুন্দর করে নিজেদের মতো করে? ওকে, তাহলে এই চ্যাপ্টার থেকে মোটামুটি সবাই সব কিছু পারেন। ওকে, ভেরি গুড, ভেরি মাচ গুড। আচ্ছা, এখন প্রেসিশন এন্ড অ্যাকিউরেসি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা আরেকটু কিছু এক্সট্রা পড়বো, বাট সেটা হচ্ছে রিভিউ ক্লাসে আমরা এক্সট্রা পড়বো। এখন আমরা নতুন যেগুলো হচ্ছে আবার আমার জন্য ইম্পর্টেন্ট সেগুলো আগে পড়া স্টার্ট করি। প্রথমটা হচ্ছে ডালটনস অ্যাটমিক থিওরি। এটা আসছে বেসিক্যালি আমরা আচ্ছা এ পর্যন্ত অ্যাটম পড়েছি, মলিকিউল পড়েছি। তো ডু ইউ নো অ্যাটমের মধ্যেও কিছু পার্টিকেল থাকে, সাব পার্টিকেল থাকে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট? কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ওকে, তো আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারে শিখবো যে এই ইলেকট্রন কোত্থেকে আসছে, নিউট্রন কোত্থেকে আসছে, প্রোটন কোত্থেকে আসছে এবং এদের বিহেভিয়ারটা কেমন, হাউ দে অ্যাক্ট, অ্যান্ড যখন রিয়াকশানে কোনটা অ্যাকচুয়ালি রিয়াক্ট করে আর কোনটা রিয়াক্ট করে না। ওকে, আর হচ্ছে প্রথমে যেটা সেটা হচ্ছে কথাটা আসছে থেকে কিছু থিওরি আছে এখানে, অ্যাটমিক থিওরি বলা হয়। এই অ্যাটমগুলাতে এই যে পার্টিকেলগুলা এবং অ্যাটমগুলা কি বিহেভে একটা মেটার গঠন করে সেটার কিছু থিওরি আছে। তার মধ্যে প্রথম যে থিওরিটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাটোমস নামটা আসছিল হচ্ছে একেবারে ওইটাকে কি বলে, বিসি বলে না, বিফোর ক্রাইস্ট। তো ওই সময় একজন এই নামটা দিয়েছিলেন, সেটার নাম হচ্ছে অ্যাটোমস। তো ওনার কিছুই ছিল যে এরকম যে এর মধ্যে অ্যাটম ছাড়া আর কিছুই নেই, এর মধ্যে অ্যাটম ছাড়া কিছুই আর নাই। তো এরপরই এটার ভিত্তিতে পরিপ্রেক্ষিতে 1804 সাল পর্যন্ত এরকম তো ধারণা ছিল। 1804 সালে ডাল্টন নামক আরেকজন সায়েন্টিস্ট কিছু ধারণা দেন, তাকে বলা হয় ডাল্টনস অ্যাটমিক থিওরি। ডাল্টনস অ্যাটমিক থিওরি, এখানে ডাল্টন কি বলেছেন অ্যাটম সম্পর্কে সেটা প্রথমে আমরা জানব। প্রথমে যেটা বলা হয় ডাল্টনের মতে, all atoms is all matter is composed of extremely small particles called atoms. প্রথম পয়েন্টটা কি? ডাল্টনের মতে ডাল্টনস অ্যাটমিক থিওরি, এটা একটা থিওরি আমি দিই সাধারণত সিটিতে, all matter is composed of extremely small particles called atoms. স্মল পার্টিকেলস একে আর ভাঙা যায় না, তার মতে এটাকে আর ভাঙা যায় না। যেটার নাম কি? অ্যাটম। তার মতে এটাকে আর ভাঙা যায় না। 2 নম্বর হচ্ছে অ্যাটম অফ আ গিভেন এলিমেন্ট আর আইডেন্টিক্যাল ইন সাইজ। এটার মানে হচ্ছে মনে করেন আপনাকে একটা প্লাটিনাম দিলাম, এই প্লাটিনামকে ভাঙতে ভাঙতে আপনি অ্যাটম পেলেন। প্রত্যেকটা প্লাটিনামের অ্যাটমের সাইজটা হবে আইডেন্টিক্যাল তার কথা মতে, এবং প্রত্যেকটা প্লাটিনাম কি হবে, প্লাটিনামের অ্যাটমের ম্যাস হবে সমান, এটা তার মতে। অ্যান্ড যতগুলো আদার প্রপার্টিস থাকবে সব কিছুই হবে কি সমান। বোঝা গেছে? তাহলে এই সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যাটমস
আর সেম ইন সাইজ mass for same element কথাটা কিন্তু for same element হবে কিন্তু উনি এটাও বলেছেন যে প্রত্যেকটা এলিমেন্ট যে 118টা এলিমেন্ট আছে এদের আরেকটার সাথে আরেকটা অ্যাটমের কোনো মিল নাই একটার সাথে আরেকটা অ্যাটমের কোনো মিল নাই ডিফারেন্ট এলিমেন্টস এর ক্ষেত্রে কি হবে atoms are same atoms are different atoms are different for different elements কিসে সাইজে ম্যাসে যত কিছু ক্যারেক্টারিস্টিক্স পাবেন সব কিছুতে ডিফারেন্ট হবে ঠিক আছে এটা গেল সেকেন্ড নাম্বার পয়েন্ট এরপরের পয়েন্টটা হচ্ছে atoms cannot be subdivided created or কি বলে destroyed atoms can't be divided এটুকু লিখে রাখি বাকি সব কিছু একই জিনিস লাস্টের পয়েন্টটা আগের পয়েন্টটা কি atoms of different elements are combined in simple whole number ratios to form chemical compounds সিম্পলি প্রত্যেকটা অ্যাটম তখন কিন্তু মলিকিউলের ধারণাটা আসে নাই খেয়াল করেছেন মলিকিউলের ধারণাটা আসে নাই উনি যেটা বলছেন সেটা হচ্ছে অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস অ্যাটম কম্বাইন টুগেদার কিভাবে ডিফারেন্ট এলিমেন্টস অ্যাটম কম্বাইন কি হিসেবে কম্বিনেশনটা কি হবে কম্বাইন উইথ আ হোল নাম্বার রেশিও কখনো দেখবেন না যে কোনো একটা কম্পাউন্ডের মধ্যে কোনো ফ্র্যাকশন নাম্বার আছে দেখেছেন কখনো খেয়াল করেছেন মনে করেন আপনাকে আমি একটা দিলাম K2Cr2O7 আপনাকে আমি একটা কম্পাউন্ড দিলাম যেটার নাম হচ্ছে K2Cr2O7 এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এইটা একটা কম্পাউন্ড যেটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এখানে আমি K2 দিয়েছি 2 দিয়েছি 7 দিয়েছি এটা হচ্ছে এরা একটা আরেকটার সাথে কিভাবে কতটা অ্যাটম যুক্ত আছে সেটা প্রকাশ করছে ওকে কিন্তু কখনো দেখবেন না এরকম থাকবে K1.5 Cr2 1.5 ও হচ্ছে কত 3.5 এভাবে নাই যদিও আমরা সামটাইমস আপনারা এরকম ফ্র্যাকশন পাবেন তখন কি করতে হয় জানেন ডাবল করে দিতে হয় অথবা হচ্ছে এর এমন একটা নাম্বার থাকতে হয় যে ক্ষেত্রে আপনাকে সব সময় এটাকে হোল নাম্বারেই করতে হবে প্রত্যেকটা অ্যাটম সবসময় হোল নাম্বারেই পাবেন আপনি ঠিক আছে প্রত্যেকটা অ্যাটমকে আপনি হোল নাম্বারেই পাবেন K2Cr2O7ই হবে ঠিক আছে হোল নাম্বার হবে সেটাই বলছে ডিফারেন্ট এলিমেন্টস অ্যাটমস কম্বাইন উইথ হোল নাম্বার রেশিও আচ্ছা লাস্টের পয়েন্ট হচ্ছে ইন কেমিক্যাল রিঅ্যাকশনস অ্যাটমস আর কম্বাইন্ড সেপারেটেড অ্যান্ড রিঅ্যারেঞ্জ এইখান থেকে আমি এইখানেই 5 নম্বর পয়েন্টটা লিখছি দেখেন atoms cannot be divided but in chemical reaction atoms are combined অ্যাটম নিজেরা কিন্তু ভাঙছে না কিন্তু অ্যাটম আরেকটা অ্যাটমের সাথে কম্বাইন্ড হতে পারছে এবং একটা অ্যাটম আরেকটা অ্যাটম থেকে সেপারেটও হতে পারে বাট ভাঙে না কিন্তু ব্রেক করে না সেপারেট হয় এবং আরেকটা কি রিঅ্যারেঞ্জড হতে পারে যে কোনো রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখবেন যে অ্যাটমগুলো শুধু আপনি কি করেন রিঅ্যারেঞ্জ করেন না আর কিছু করেন কোনো অ্যাটমকে কি হারাই ফেলেন কোনো অ্যাটম হারায় রিঅ্যাকশনে না
এই জন্যই বলতেছি অ্যাটমস ক্যান নট বি ডিভাইডেড, ক্রিয়েটেড আর কি ছিল ডিস্ট্রয়েড, বাট অ্যাটম ক্যান চেঞ্জ ইন রিয়াকশন, অ্যাটম ক্যান চেঞ্জ দেমসেলফ ইন রিয়াকশন। অ্যান্ড কীভাবে চেঞ্জ হয়, তারা কম্বাইন্ডও হতে পারে, সেপারেটও হতে পারে এবং রিঅ্যারেঞ্জডও হতে পারে। ওকে, এইবার আসি এই 5টা পয়েন্টে কোনো প্রবলেম আছে? 5টা পয়েন্ট ক্লিয়ার? প্রথম পয়েন্ট হচ্ছে স্মল পার্টিকেলের নাম তিনি দিয়েছেন অ্যাটম। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যাটমস আর সেম ইন সাইজ, প্রত্যেকটা এলিমেন্টের অ্যাটম সেম থাকবে, সাইজে সেম থাকবে, ম্যাসে সেম থাকবে এবং অন্য কোনো যে কোনো আইডেন্টিক্যাল ক্যারেক্টারিস্টিক্সও তাদের সেম হবে। 3 নম্বর, এর সাথে আরেকটা কথা বলেছে যে ডিফারেন্ট এলিমেন্টসের অ্যাটমগুলো কী হবে, ডিফারেন্ট হবে, ডিফারেন্ট এলিমেন্টসের অ্যাটম ডিফারেন্ট হবে। সোডিয়ামের সাথে পটাশিয়ামের অ্যাটমের মিল থাকবে না, এদের ম্যাসেও মিল নাই, এদের ক্যারেক্টারিস্টিক্সেও মিল নাই। হ্যাঁ, কাছাকাছি আছে, কাছাকাছি আছে, ক্যারেক্টারিস্টিক্সে কিছু কিছু কাছাকাছি আছে, কিন্তু ম্যাসে মিল আছে, প্রোটন নাম্বারে মিল আছে না। তারপর হচ্ছে 3 নম্বর পয়েন্ট ছিল অ্যাটমস ক্যান নট বি ডিভাইডেড, অ্যাটমকে আপনি ভাঙতে পারবেন না। আর 4 নম্বর হচ্ছে ডিফারেন্ট এলিমেন্টস অ্যাটম কম্বাইন ইন হোল নাম্বার রেশিও, যে কোনো অ্যাটম আরেকটা অ্যাটমের সাথে যুক্ত হবে 1টা করে, 2টো করে, 3টা করে, 1.5 করে না, 2.3 করে না, ঠিক আছে, হোল নাম্বার রেশিওতে যুক্ত হবে। আর 5 নম্বর হচ্ছে ইন কেমিক্যাল রিয়াকশন অ্যাটমস আর কম্বাইন্ড, সেপারেট অ্যান্ড রিঅ্যারেঞ্জ। কেমিক্যাল রিয়াকশনে যখন ওই অ্যাটমগুলো যাবে তখন তারা হচ্ছে কম্বাইন্ড হতে পারে, সেপারেট হতে পারে অথবা রিঅ্যারেঞ্জড হতে পারে। আচ্ছা, এটা গেল তার থিওরি। থিওরির আরেকটা হচ্ছে পস্টুলেশন। আমি কোয়েশ্চেন করতে পারি যে পস্টুলেশন লিখেন, পস্টুলেশন লিখলে বুঝবেন যে আমাকে থিওরিটা লিখতে হবে, যে থিওরিগুলো আছে, পস্টুলেটস। ওকে, এখন এখানে একটা কথা আছে, উনি থিওরিতে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ভুল ছিল, পরবর্তীতে এটা প্রমাণ হয় যে উনি থিওরিতে অনেক জায়গায় কিছুটা মানে মিস্টেকেন আছে। মিস্টেকগুলো কী কী? প্রথমটা হচ্ছে স্মল পার্টিকেলস কল্ড অ্যাটম, এবং উনি বলছেন যে এটাকে আর ভাঙা যাচ্ছে না, অ্যাটমকে ভাঙা যায় এবং এর মধ্যে তখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পান, তাই না? সো দিস ইজ রং। অল ম্যাটার কম্পোজড অফ এক্সট্রিমলি স্মল পার্টিকেলস কল্ড অ্যাটম, ইট ইজ রং। তার মানে এখানে আপনি অ্যাটমকে ভাঙলেও ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাবেন। ওকে, এরপরও আরও সাব পার্টিকেল আছে। অ্যাটমস আর সেম ইন সাইজ, ম্যাস অ্যান্ড প্রপার্টিজ, এটাও ভুল। ডু ইউ নো ওয়াই? একটা অ্যাটমের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন 3টা থাকে। ওনার কথা মতে যে একটা অ্যাটমের যা কিছু আছে ম্যাসটা সেম হবে, তখন তো তারা ম্যাস করতো, ম্যাসে হচ্ছে প্রুফ করতো। পরবর্তী দেখা গেছে যে একটা অ্যাটমের ম্যাস আলাদা হতেই পারে, একটা অ্যাটমের 2 ধরনের ম্যাস থাকে। কিভাবে থাকে? আইসোটোপ নামে একটা টার্ম আছে, শুনেছেন কখনো আইসোটোপ? হোয়াট ডু ইউ মিন বাই আইসোটোপ? বাট নিউট্রন নাম্বার ভিন্ন হতেই পারে, তাই না? নিউট্রন নাম্বার যখন ভিন্ন হয়, সাধারণত আমরা ম্যাস নাম্বার বলতে বুঝি প্রোটন প্লাস নিউট্রন। কোনো একটা অ্যাটমের ম্যাস নাম্বার মানে হচ্ছে, অথবা বাংলায় যেটাকে বলা হয় আণবিক ভর সংখ্যা, ভর সংখ্যা, সেটাকে আমরা বলি কিভাবে? প্রোটন প্লাস নিউট্রন দিয়ে। 3টা পার্টিকেলের মধ্যে প্রোটন প্লাস নিউট্রন হচ্ছে ভর সংখ্যা, সোজা কথা। সাধারণত আইসোটোপ হয় একই এলিমেন্টের, কিন্তু এদের ভর সংখ্যা ভিন্ন। তার মানে কি? এলিমেন্টের প্রোটন সংখ্যা সবসময় সেম। 11 নম্বর মানে সোডিয়াম, সোডিয়ামের 11টা প্রোটন, দ্যাটস কনফার্মড। বাট একটা কার্বনের যখন আমি বলছি 6টা হচ্ছে তার প্রোটন, কিন্তু তার হচ্ছে ম্যাস নাম্বার 12, 13, 14 হতে পারে, তখন নিউট্রন হবে কতটা? 6, 7, 8, 12 যদি ম্যাস নাম্বার হয়, আর প্রোটন যদি 6 হয় তাহলে কি হবে? 6 নিউট্রন। 13 হলে কত হবে? 7 নিউট্রন। আর হচ্ছে 14 হলে কত হবে? 8 নিউট্রন। 6, 7, 8 নিউট্রন। সো এটা বোঝা গেছে যে একই এলিমেন্টের ম্যাস নাম্বার ভিন্ন হচ্ছে বিকজ অফ আইসোটোপ। না, অনেক পরে আইসোটোপ আবিষ্কার হয়, ঠিক আছে? তার আগ পর্যন্ত আইসোটোপ আবিষ্কার হয় নাই, দে ডিডন্ট নো অ্যাবাউট ইট। সো এই টার্মটাও মিথ্যা, মিথ্যা বলছি, মিস্টেক, মানে এখানে একটা ভুল আছে। যেইটার ম্যাস ভিন্ন তার সাইজ ভিন্ন হবে না, সাইজ ম্যাস ভিন্ন। ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে খুব একটা পার্থক্য দেখা যায় না, দ্যাটস ওয়াই রিয়াকশনে খুব একটা এরা পার্থক্য করে না।
ঠিক আছে, বাট প্রকৃতিতে আমরা কতটুকু আইসোটোপ পাই এটার হিসাব আছে, প্রকৃতিতে আমরা কতটুকু আইসোটোপ পাই এটার একটা হিসাব থাকে। অ্যাটমস আর ডিফারেন্ট ফর ডিফারেন্ট এলিমেন্টস, দিস ইজ ট্রু, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, যে কোনো ডিফারেন্ট অ্যাটমের এলিমেন্টের অ্যাটম ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্যাটাসই শো করবে, তাই না? দ্যাটস ট্রু। 3 নম্বর হচ্ছে অ্যাটমস কান্ট বি ডিভাইডেড, অ্যাটমস ক্যান নট বি ডিভাইডেড, এইটা আমরা প্রথমেই বলছি ইলেকট্রন প্রোটন নিউট্রনে হয়ে যায় এখন। 4 নম্বর হচ্ছে ডিফারেন্ট এলিমেন্টস অ্যাটম কম্বাইন ইন হোল নাম্বার রেশিও, দিস ইজ অলসো ট্রু, এই দুটো ট্রু। 5 নম্বর হচ্ছে ইন কেমিক্যাল রিয়াকশন অ্যাটমস আর কম্বাইন্ড সেপারেট অ্যান্ড রিঅ্যারেঞ্জড, উনি এটাকে খুব জেনারেল ফর্মে বলেছেন যে অ্যাটমস ক্যান বি কম্বাইন্ড সেপারেটেড অর রিঅ্যারেঞ্জড, তাই না? উনি খুব জেনারেল ফর্মে বলেছে, কিন্তু আমরা তো এখন আরও অনেক তথ্য আবিষ্কার করেছি, আমরা অনেক কিছু এখন জানি, ঠিক আছে? যেমন হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স হিসেবে এখন আমরা মলিকিউলার থিওরি পড়ি, তাই না? সব কিছুর মলিকিউলার থিওরি, সেটাকে যদি আমরা হিসাব করি আরও অনেক 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 ব্যাপারটা কমপ্লেক্স। আচ্ছা, প্রথমে সেটা হচ্ছে এটা গেল রাদারফোর্ডের অ্যাটমিক থিওরি এবং এটার পস্টুলেশনস এবং এটার লিমিটেশন বলে 3টা পয়েন্ট কিন্তু আমি বলে দিয়েছি, ঠিক আছে? 3টা পয়েন্ট আছে, মাথায় থাকবে না? ওকে, এরপর আসি থমসনস ইলেকট্রন পুডিং মডেল। পরেরটা হচ্ছে থমসনস ইলেকট্রন পুডিং মডেল। মুছে ফেলি, এটা মুছে ফেলি। নাম হচ্ছে জে থমসন লোকটার, আর একজন সায়েন্টিস্ট, সে একটা এক্সপেরিমেন্ট করে, ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট বলা হয়। ইলেকট্রন পুডিং মডেল। উনি একটা পরীক্ষা করেন, উনি পরীক্ষার ফলে ক্যাথোড রে টিউবের ফলে পরীক্ষা করেন, সেখানে হচ্ছে উনি রে দেন, রে দেওয়ার ফলে উনি দেখেন যে রেটা কি করে, রিফ্লেক্ট করছিল, মেবি দাঁড়ান দেখি ছবিটা আছে কিনা, এই যে গট ইট, ঠিক আছে? উনি এরকম একটা ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট করেন, সেখানে হচ্ছে উনি হাই ভোল্টেজ সেট করেন, এক পাশে অ্যানোড রাখেন, এক পাশে ক্যাথোড রাখেন, ওখানে উনি কিছু ফটোলুমিনেসেন্স রাখেন, ঠিক আছে? যেটা হচ্ছে মনে করেন যদি কোনো যায়, পার্টিকেল যায়, স্পেশালি সেটা হচ্ছে ইলেকট্রন পার্টিকেল যায়, তাহলে সেটা হচ্ছে জলে, ঠিক আছে? জলে এরকম একটা পার্টিকেল রাখেন, তো এরকম হচ্ছে উনি রে যখন দেন তখন উনি একটা জিনিস প্রুভ করতে পারেন যে এখানে কোনো অ্যাটমের মধ্যে এমন একটা পার্টিকেল আছে যার জন্য সেখানে সে লাইটের কিছুটা রিফ্র্যাকশন হয়, ওকে? ওনার রের কিছুটা রিফ্র্যাকশন হয়, কিন্তু উনি এই প্রুফটা যখন করেন তখন ওনার কাছে এইটা থিওরিটাকে এইরকম মনে হয়েছিল। আমেরিকায় হচ্ছে যখন ক্রিসমাস হয়, ক্রিসমাসে হচ্ছে একটা পুডিংয়ের মতো পাওয়া যায়, পুডিংটার মধ্যে প্লাম পুডিং মডেল বলা হয়, ওটাকে প্লাম পুডিং বলা হয়। সেখানে পুডিংটার মধ্যে কিছু মেবি ফলের মতো থাকে, চেরি ফলের মতো থাকে, সেখানে হচ্ছে পুডিংটা এরকম থাকে, ঠিক আছে? চেরি এরকমভাবে ছড়াই ছিটাই থাকে, তো ওইটার সাথে উনি কম্পেয়ার করে বলেন যে এখানে কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ চার্জ আছে। ডেফিনেটলি নেগেটিভ চার্জ থাকলে তো সেটা হলো না, তার সাথে কিছু পজিটিভ চার্জ থাকতে হবে, তাই না? আদারওয়াইজ নিউট্রাল হবে না। কিন্তু সবসময় স্টেবিলিটি অর্জন করার জন্য যে পরিমাণ নেগেটিভ চার্জ থাকবে ঠিক সেই পরিমাণ পজিটিভ চার্জও থাকতে হবে। তো উনি ধারণা করেছেন, যখনই উনি নেগেটিভ চার্জটা আবিষ্কার করেছেন, পজিটিভ চার্জ আছে এবং সেটা কীরকম আছে, এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মতে, তার থিওরি মতে এখানে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে? এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এইটা ছিল তার
থিওরি, কিন্তু এই থিওরিতে ভুল কি বলেন? এটার মানে এটার যে ইটা মানে এর যে ফরমেশনটা নট লাইক দ্যাট, নট লাইক প্লাম পুডিং মডেল, অনেক ঝামেলা আছে। প্রথম যেটা সেটা হচ্ছে ক্যাথোড রে ইজ কম্পোজড অফ নেগেটিভলি চার্জড পার্টিকলস। দ্য পার্টিকলস মাস্ট এক্সিস্ট পার্ট অফ অ্যান অ্যাটম সিন্স দ্য ম্যাস অফ ইচ পার্টিকেল অনলি 1/2000। উনি পার্টিকেলটার ম্যাসটাও বলে দিয়েছেন 1/2000, দ্য ম্যাস অফ আ হাইড্রোজেন অ্যাটমের সমান। These subatomic particles can be found within atoms of all elements. উনি আরেকটা কথা বলেছেন, এটা প্রত্যেকটা এলিমেন্টেই আছে, শুধু উনি একটা এলিমেন্ট দিয়ে যে করেছেন তা না। একটা এলিমেন্টের যে উনি পরীক্ষা করে যে ভাবলেন যে একটাতেই ইলেকট্রন থাকবে, নট লাইক দ্যাট। 118টা এলিমেন্টসের মধ্যে ইলেকট্রন থাকবেই, প্রত্যেকটাতেই থাকবে। ঠিক আছে, এই গেল তার কিছুটা পস্টুলেশনস। এটাকে যদি আমি লিমিটেশন বলতে চাই তাহলে তার আগে আমাকে এই জিনিসটা জানতে হবে, সেটাকে হচ্ছে রাদারফোর্ডের আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটা জানতে হবে। রাদারফোর্ড কি করলো, ওনারা তো ধরেই নিয়েছেন যে দিস ইজ হাউ ইট অ্যাক্টস লাইক, মানে ইটস অ্যাক্টস লাইক দিস, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম, যেহেতু ক্যাথোড রে টিউব আবিষ্কার হয়ে গেছে, তো এরপর হচ্ছে রাদারফোর্ড আরেকটা এক্সপেরিমেন্ট করেন। রাদারফোর্ড এক্সপেরিমেন্ট করেন কি, মনে করেন উনি হচ্ছে একটা স্ক্রিন বসান, এখানে ওই যে লুমিনেসেন্স আছে, ডিফ্লেকশন স্ক্রিন বলে। এখানে যদি কোনো পার্টিকেল অ্যাক্ট করে তাহলে এটা কি করবে, বুঝাই দিবে, এখানে জ্বলবে যে হ্যাঁ এখানে অ্যাক্ট করেছে। একটা লেড বক্স থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে একটা লেডের বক্স, এর মধ্যে একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স রাখবে। রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স ততদিনে আবিষ্কার হয়ে গেছে। রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স কি, এগুলার হচ্ছে অ্যাটমিক মাস অনেক হাই হয়। অ্যাটমিক মাস যে এলিমেন্টগুলোর অনেক হাই, তারা বেসিক্যালি কিছু রে কি করে, স্ক্যাটার করে, কিছু রে স্ক্যাটার করে। এইগুলা হচ্ছে এই রের মধ্যে 3টা রে বেসিক্যালি স্ক্যাটার করে, আলফা, বিটা অ্যান্ড গামা। ঠিক আছে, একটা ইলেকট্রনের সমান করে, একটা হিলিয়াম অ্যাটমের সমান করে, তাই না, আর একটা বোধহয় নিউট্রনের চার্জের সমান অথবা নিউট্রনের ম্যাসের সমান করে। আচ্ছা, তাহলে উনি এরকম করার ফলে উনি যেটা করেছিলেন সেটা হচ্ছে উনি হচ্ছে আলফা স্ক্যাটার করেছেন, উনি আলফা স্ক্যাটার করেছেন। তো আলফা স্ক্যাটার করার ফলে কি, আলফা হচ্ছে পজিটিভ চার্জ ছিল, আলফা পজিটিভ চার্জ। তো ওনার যেটা হলো, উনি এখানে একটা এলিমেন্ট রাখছেন, এখান দিয়ে একটা আলফা স্ক্যাটার হচ্ছে, পজিটিভ চার্জ যাচ্ছে। এখানে যদি পজিটিভ চার্জ, যেটা গোল্ড ফয়েলের উপর যে অ্যাটমটা রয়েছে, সেখানে কি হবে, পজিটিভ চার্জ যখন যাবে, যদি এখানে কোনো পজিটিভ থাকে তাহলে কি হবে, কিন্তু ওনার কথা মতো যদি এটা থমসন প্লাম পুডিং মডেল হতো তাহলে কি হতো বলেন তো, এখান দিয়ে যদি একটা আলফা যায় এখান দিয়ে যাবে, আলফা যদি এখান দিয়ে একটা যায় এখান দিয়ে রিফ্লেক্ট করবে, আলফা এখান দিয়ে গেলে এখান দিয়ে রিফ্লেক্ট করবে, যেখানে মাইনাস সেখান দিয়ে চলে যাবে, মাইনাস এখান দিয়ে চলে যাবে। কিন্তু এটা হওয়ার কথা ছিল থমসনের মতে, কিন্তু উনি যখন পরীক্ষা করেন, পরীক্ষা করার পর দেখলেন যে বেসিক্যালি মাত্র কয়েকটা রিফ্লেক্ট করছে, 20,000-এর মধ্যে কতটা জানি রিফ্লেক্ট করছে, একটা কি 2টা রিফ্লেক্ট করে, বাকি সব পাস করে যায়, বাকি সব পাস করে যায়। কিছু জিনিস থাকে যারা হচ্ছে রিফ্র্যাক্ট করে, মানে এইভাবে বেঁকে যায়, এইভাবে বেঁকে যাচ্ছে। কিছু কি হচ্ছে টোটালি পাস করে যাচ্ছে, বেশিরভাগই পাস করে যাচ্ছে, কিছু একটা কি 2টো একেবারে রিফ্লেক্ট করছে, আর কিছু হচ্ছে দেখেন এখানে বেঁকে যাচ্ছে, ঠিক আছে, দিক বেঁকে যাচ্ছে, প্রতিসরণ বলা হয় বাংলায়, রিফ্র্যাকশন হচ্ছে, তো স্ক্যাটার্ড হচ্ছে। তার মানে কি, এটা থেকে কি বোঝা গেল, ডেফিনেটলি পরমাণু যদি, অ্যাটম যদি এরকম হতো তাহলে এখান দিয়ে ব্যাক করলে এতগুলা ব্যাক করতো, একটা ব্যাক করতো না, একটা কি 2টো রিফ্লেকশন হতো না, অনেকগুলো আরও বেশি রিফ্লেকশন হওয়ার কথা ছিল না, পজিটিভ তো এখানে ছড়াই ছিটায় আছে। কিন্তু তখনই তিনি হচ্ছে এই পস্টুলেটসটা দাঁড় করান যে বেসিক্যালি পজিটিভ যেই চার্জটা আছে সেটা হচ্ছে পরমাণুর খুবই স্মল একটা প্লেসে থাকে, এবং বেসিক্যালি মানে আমার পরমাণু অথবা অ্যাটমের যেই ম্যাসটা না, পুরোটা বেশিরভাগ ম্যাসই এই জায়গায় আছে, এই জায়গায় ম্যাস আছে, এবং বেসিক্যালি ব্যাপারটা এই রকম, বাকিটুক এমটি। আদারওয়াইজ আমার এতগুলা
মানে এইভাবে পাস করে যেতে পারতো না, তাই না? এমটি বলেই তো পাস করে যেতে পারছে, শুধুমাত্র এখান দিয়ে একটা কি দুটো এইভাবে মিস করেছে। তাহলে পজিটিভ চার্জ ইন অ্যান অ্যাটম ইজ নট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, দ্য পজিটিভ চার্জ ইন অ্যান অ্যাটম ইজ কনসেন্ট্রেটেড ইন আ ভেরি স্মল ভলিউম, দ্যাটস ওয়াই এইরকম ঘটনা ঘটলো। ভলিউম অকুপাইড বাই দ্য পজিটিভলি চার্জড পার্টিকেল ইন অ্যান অ্যাটম ইজ ভেরি স্মল অ্যাজ কম্পেয়ার টু দ্য টোটাল ভলিউম অফ অ্যান অ্যাটম। ক্লিয়ার? ক্লিয়ার কথাটা? এক্ষেত্রে কি আবিষ্কার হলো? এ থেকে পজিটিভ চার্জ আবিষ্কার হলো, আর পজিটিভ চার্জযুক্ত পার্টিকেলটার নামই হচ্ছে প্রোটন। এখান থেকে নিউট্রন আবিষ্কার হয়েছে। ওকে, প্রোটন আর নিউট্রন আবিষ্কার হয়েছে, বাট নিউট্রন কথাটা আসছে নিউট্রাল থেকে। নিউট্রাল থেকে কথাটা আসছে, নিউট্রন কথাটা আসছে নিউট্রাল থেকে। নেগেটিভ চার্জ হচ্ছে ইলেকট্রন, পজিটিভ চার্জ হচ্ছে প্রোটন, আর নিউট্রন হচ্ছে তাহলে কি নিউট্রাল। এটা খুবই সেন্টারে, এটা খুবই সেন্টারে কি থাকে? লোকেট থাকে, লোকেটেড থাকে। এই গেল পার্টিকেলস। পজিটিভলি চার্জ পার্টিকেলস মেক আপ অ্যান অ্যাটম। ওনার পস্টুলেটস যদি আমি আরেকটু ই করে বলি, প্রিসাইজলি বলি, তাহলে এইভাবে বলবো। পজিটিভলি চার্জ পার্টিকেলস মেক আপ অ্যান অ্যাটম। প্রথমটা হচ্ছে পজিটিভ চার্জ, the majority of an atom's mass was contained in a very small area. The electrons that surrounded the electrons that surround an atom's nucleus are negatively charged particles. এটা কিন্তু অলরেডি আবিষ্কার হয়ে গেছে, এটা নিয়ে কোনো ডাউট নাই। The electrons rotate faster in a fixed circular path around the nucleus. Such a fixed circular path is called orbit. উনি যেটা বললেন, উনি অরবিটের ধারণা দেন, এখান থেকে উনি অরবিটের ধারণা দেন। উনি হচ্ছে বুঝলেন যে অ্যাটম হচ্ছে গোল, এইখানে হচ্ছে ইলেকট্রন থাকে, ইলেকট্রনগুলো এইখানে থাকে, আর চারপাশে সাজানো থাকে, মধ্যে থাকে প্রোটন অ্যান্ড নিউট্রন, ঠিক আছে? এবং যেই পথে ইলেকট্রনগুলো সাজানো আছে, ঘুরতেছে, সেটার নাম হচ্ছে কি? অরবিট। The electrons that surround an atom's nucleus are negatively charged particles, ঠিক আছে? And the electrons rotate faster in a fixed circular path around the nucleus. উনি বলেন যে ইলেকট্রনগুলো কি ঘুরতে থাকে, রোটেট করতে থাকে, হ্যাঁ, অনেক ফাস্ট রোটেট করতে থাকে, এটা থেমে নাই, এবং নিউক্লিয়াসের চারপাশে সে ঘুরতে থাকে। Such a fixed circular path is called orbital. এই যে গোল পথ বললাম, যেখানে ইলেকট্রনগুলো ঘুরছে, এই পথটার নাম কি? অরবিট। অরবিট কথাটা আর কোথায় শুনেছেন বলেন তো? অরবিট কথাটা কোথায় শোনেন? হ্যাঁ হ্যাঁ, রাইট, ওইটার কথাই আমি বলছি। Since electrons are negatively charged and tightly packed nucleus is positively charged, an atom either has no net charge or is electrically neutral. পরের পয়েন্টটা হচ্ছে কি? ইলেকট্রিক্যালি নিউট্রাল। কেন? কারণ আমার যতগুলা ইলেকট্রন ঘুরছে, ঠিক ততগুলো প্রোটন স্টপ হয়ে আছে। ইলেকট্রনকে আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু প্রোটনকে কখনোই চেঞ্জ করতে পারবেন না। তাহলে সো ইলেকট্রনস আর নেগেটিভলি চার্জ অ্যান্ড টাইটলি প্যাকড নিউক্লিয়াস ইজ পজিটিভলি চার্জ। এইখানে নিউক্লিয়াস বলতে যেটা বলছে প্রোটন প্লাস নিউট্রন, আর এখানে থাকবে ইলেকট্রন, ঠিক আছে? এখানে থাকবে ইলেকট্রন, এভাবে থাকবে। দিস ইজ হাউ হি thought about it. This is how he said যে এটা এরকম হবে, যেখানে প্রোটন পজিটিভ অ্যান্ড ইলেকট্রন নেগেটিভ বলে এরা স্টেবল অ্যান্ড নিউট্রনের কোনো চার্জ নাই, এবং প্রোটন অ্যান্ড নিউট্রন মিলে যেটা হচ্ছে তার নাম কি? এটাকে বলা হয় কি? নিউক্লিয়াস। এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। প্রোটন প্লাস নিউট্রন যেখানে আছে সেটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এরপর যেই
পথগুলোতে ইলেকট্রন ঘোরে তার নাম কি? অরবিট। অরবিটটার নাম আমরা হচ্ছে সৌরজগতে শুনেছি, যেখানে হচ্ছে কি হয় সূর্যের চারপাশে, তখনকার ধারণা মতে সূর্যের চারপাশে যতগুলো গ্রহ আছেন সব কিছু কী করতে থাকে, সার্কুলার মোশনে ঘুরতে থাকে। এটা ছিল আমাদের প্রাথমিক ধারণা। রাদারফোর্ডের লিমিটেশন কি? এবার আসে রাদারফোর্ডের লিমিটেশন। কোনো কিছু যে এইভাবে ঘুরছে, তার যখন ঘুরবে তখন তার একটা জিনিস থাকতে হয়, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোশন। যখন সে ঘুরছে তার একটা মোশন ডেফিনেটলি থাকতে হয়, অ্যাঙ্গুলার মোশন। সাধারণত দের ইজ আ পস্টুলেশনটা এরকম একটা থিওরি আছে, যদি কোনো, যেটা বাংলা হচ্ছে কৌণিক ভরবেগ, ঠিক আছে, কৌণিক ভরবেগের ক্ষেত্রে এরকম ঘুরতে 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 একটা সময় কি হবে, সে তার শক্তি হারিয়ে ফেলে সে কি হবে, সেন্টারে পড়ে যাবে। So the model failed to explain the stability of atoms. The arrangement of electrons in a circular path was not defined. কেন? কারণ উনি এই জায়গাতেই একটু ঝামেলা করে ফেলছেন, অ্যাঙ্গুলার মোশন সম্পর্কে তিনি ধারণা দিতে পারতেছেন না, ঠিক আছে। Any particle that is moving in a circular path would undergo acceleration and radiates energy. যখনই সে অ্যাক্সিলারেট করতে থাকবে, এভাবে ঘুরতে থাকবে, মোশনে যাবে, তখন সে কী করবে, কিছু এনার্জি রেডিয়েট করতেই হবে তাকে। হি হ্যাজ টু রেডিয়েট সাম এনার্জি, উইদাউট এনার্জি ইট ইজ নট পসিবল। সে ভিতরে আছে এবং কাজ করছে, কাজের ক্ষেত্রে ডেফিনেটলি ইউ নিড সাম এনার্জি টু লুজ। তো দাস দ্য রিভলভিং ইলেকট্রন উড লুজ এনার্জি অ্যান্ড ফাইনালি ফল ইন্টু নিউক্লিয়াস। এইভাবে যদি ঘুরতেই থাকে একটা টাইমে তো সে নিউক্লিয়াসে পতিতই হবে, পড়েই যাবে, তাই না? বাট ইট ডাজন্ট হ্যাপেন, ঠিক আছে। সো দিস ইজ দ্য লিমিটেশন, যে সে এই জায়গাটাতে ব্যাখ্যা করতে একটু ঝামেলা হয়ে গেছে। তো এর জন্য যেটা আসে সেটা হচ্ছে নিলস বোর অ্যাটমিক মডেল। এই ধারণা থেকে রক্ষা করতে আসে কে? নিলস বোর অ্যাটমিক মডেল, যে ক্ষেত্রে ইনার অ্যাটম ইলেকট্রনস নেগেটিভ, যেটা নেগেটিভলি চার্জ রিভলভ অ্যারাউন্ড দ্য পজিটিভলি চার্জ নিউক্লিয়াস ইন আ ডেফিনিট সার্কুলার প্যাথ কল্ড অরবিটস অর শেলস, ঠিক আছে। এই জায়গায় উনি ঠিক আছেন। Each orbit or shell has a fixed energy and these circular orbits are known as orbital shells. উনি বলছেন যে অরবিটালগুলোতে ঘুরছেন এরও কিছু এনার্জি আছে এবং এটার এনার্জিটা ফিক্সড। যে অরবিটালগুলো আছে এটারও একটা এনার্জি আছে। এতক্ষণ উনি যেটা বলছিলেন সেটা হচ্ছে ইলেকট্রনের এনার্জি আছে। এবার যেটা হচ্ছে আমরা বলবো অরবিটালেরও কিছু ফিক্সড এনার্জি আছে, ঠিক আছে। এই যে অরবিটাল চার্জ নিউক্লিয়াস ডেফিনিট সার্কুলার পাথ কল্ড অরবিটালস, এটার আরেকটা নাম হচ্ছে শেলস, SHELLS, shells, okay. So each orbit or shell has a fixed energy and these circular orbits are known as orbital shell. The energy levels are represented as an integer গুলা কিরকম, n equals to 1 2 3। ব্যাপারটা হচ্ছে এইরকম, যে অরবিটালগুলো আছে তাদেরকে আমরা এখন নাম দিব n equals to 1 2 3। এখানে একটু ধাক্কা দিলে আমি ব্যথা পাবো। এটা তো আমার নিউক্লিয়াস, যেখানে নিউট্রন আর প্রোটন থাকবে, তার চারপাশে থাকবে কি অরবিটাল। এটার আরেকটা নাম হচ্ছে শেল। প্রথম অরবিটালের নাম দেওয়া হয়েছে n equals to 1, পরের অরবিটালটার নাম দেওয়া হয়েছে n equals to 2, পরের অরবিটালটার নাম দেওয়া হয়েছে n equals to 3, পরের অরবিটালটার নাম দেওয়া হয়েছে কি n equals to 4, ঠিক আছে। এটার আরেকটা নাম আছে n equals to 1 কে আমরা বলি k, n equals to 2 কে বলি l, n আর 4 এর নাম m, ঠিক আছে। এবং এদের প্রত্যেকটারই আলাদা করে একটা ফিক্সড কি আছে, এনার্জি আছে। Shells are when an electron attains the lowest energy level it is said to be ground state. ইলেকট্রন যে টেন্ডেন্সিটা থাকে, ইলেকট্রনের একটা টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন সবসময় গ্রাউন্ড স্টেটে থাকতে চায়। এদের মধ্যে গ্রাউন্ড স্টেট হচ্ছে n equals to 1। ইলেকট্রনের টেন্ডেন্সি হচ্ছে সে গ্রাউন্ড স্টেটে থাকতে চায়। এখন ইলেকট্রনের শক্তি নাই, সে সবচেয়ে কম শক্তি সম্পন্ন ইলেকট্রন, কোথায় যাবে? n equals to 1 এ। ইলেকট্রন একটু যদি শক্তি গেইন করে তখন সে জাম্প করতে পারে। ইলেকট্রন যেই শক্তি গেইন করবে সে পরের অরবিটালে জাম্প করতে পারে, ঠিক আছে। KLMN, আচ্ছা আমি উল্টাই দিয়েছি, জাস্ট m আর এটা হবে n, এটাই।
আচ্ছা KLMN 3 নাম্বার যখন সে এনার্জি গেইন করবে তখন সে 3 নম্বরে যাবে, 4 নম্বরে যাবে যখন এনার্জি তার ম্যাক্সিমাম থাকবে, তাই না? ম্যাক্সিমাম এনার্জিগুলো সে নিচের দিকে মানে দূরের ইলেকট্রনগুলো দূরের অরবিটালে যেতে থাকবে যত তার এনার্জি থাকবে। আবার যখন সে এনার্জি গেইন করে যদি সে উপরের যতগুলো অরবিটালে আছে সেগুলোতে যাইতে চায়, সে যদি এনার্জি লুজ করে তাহলে কি হবে? সে হচ্ছে জাম্প করে নিচে চলে আসবে না, পড়তে থাকবে। ক্লিয়ার? লোয়েস্ট এনার্জি শেল গ্রাউন্ড স্টেট, হাইয়েস্ট এনার্জি শেল আপার স্টেট। লোয়েস্ট যেটা হচ্ছে লোয়েস্ট এনার্জি শেলে ইলেকট্রন থাকবে যেটার এনার্জি কম, যেটার এনার্জি বেশি সে তত আপার স্টেটে যেতে থাকবে। ঠিক আছে? The electron in an atom move from a lower energy level to higher energy level by gaining the required energy, and electron moves from a higher energy level to a lower energy level by losing energy. To clear? ম্যাগনেটিক ফিল্ড ইফেক্ট পারে নাই, প্রত্যেকটা ইলেকট্রন যখন ঘুরবে তার দুটো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। ওকে, তো সে বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কিছু থিওরি থাকবে, তো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের থিওরিগুলো প্রমাণ করতে পারে না কে? ম্যাগনেটিক ফিল্ড অন দ্য স্পেকট্রা অফ অ্যাটমসের যেই থিওরি তার নাম হচ্ছে জিমান ইফেক্ট। ঠিক আছে? ফেল্ড হয়, স্টার্ক ইফেক্ট ফেল্ড হয়, যেখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্পেকট্রাতে অ্যাটমের স্পেকট্রাতে যেই ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হয়, স্পেকট্রা কখন হয়? যে আলো পড়ে না, রিমেম্বার ইউভি রে, রেডিও ম্যাগনেটিক ওয়েভ, রিমেম্বার ডু ইউ নো দ্য ওয়েভ লেন্থ অফ এভরি মানে এভরি স্পেকট্রা? ইউভি, আইআর, রেডিও, তারপর হচ্ছে ভিজিবল, রাইট? ডু উই নো দ্যাট? তো এইগুলোর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের কি কাজ এবং ম্যাগনেটিক ফিল্ডের কি কাজ, এইগুলা সে ফেল্ড হয় বর্ণনা করতে। ঠিক আছে? এরপর হচ্ছে আরেকটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এই জিনিসটা আপনাদের আছে, এটা আপনাদের একটু পরেই পড়তে হবে। হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল, এটাও সে ভায়োলেট করে অথবা এটাও সে ব্যাখ্যা করতে পারে না। বর্তমানে আমরা যে থিওরিগুলো পড়ি সেটার নাম হচ্ছে কি? কোয়ান্টাম নাম্বার থিওরি। ঠিক আছে? কোয়ান্টাম অ্যাটমিক মডেল বলা হয়। ওকে, তো এখানে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন আছে। প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ সাব অ্যাটমিক পার্টিকেল ফাউন্ড ইন দ্য নিউক্লিয়াস অফ অল অ্যাটমস, দ্যাট চার্জ অফ proton is +1. Atomic number of an element is equal to the number of proton in nucleus. আমরা সাধারণত অ্যাটমিক নাম্বার বলে থাকি, তাই না? অ্যাটমিক নাম্বারটা যেটা, যে প্রোটন নাম্বারকে আমরা বলি অ্যাটমিক নাম্বার। ঠিক আছে? এটার অনেক বড় একটা সিগনিফিক্যান্স আছে। ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য অ্যাটমিক নাম্বার? প্রোটন নাম্বারকে আমরা অ্যাটমিক নাম্বার বলি, কিন্তু প্রোটন নাম্বার কেন এতটা ইম্পর্ট্যান্ট? হ্যাঁ, প্রোটনের ম্যাস থাকে, ওকে, বাট ইম্পর্ট্যান্ট কেন? আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করি কোয়েশ্চেনটা। আমি যেটা করেছি যে প্রোটন নাম্বার ইম্পর্ট্যান্ট কেন রিয়াকশানের ক্ষেত্রে বলেন অথবা পিরিয়ডিক টেবিলে বলেন, কত কিছুতেই তো প্রোটন নাম্বার ইম্পর্ট্যান্ট। পিরিয়ডিক টেবিলের ক্ষেত্রে হলে কি ইম্পর্ট্যান্ট? ইনিশিয়ালি প্রোটন নাম্বার দিয়ে আমরা কিন্তু পিরিয়ডিক টেবিলটাকে সাজাইতে পারছিলাম ফুললি। 118টা পিরিয়ডিক টেবিলে 118টা এলিমেন্টকেই পিরিয়ডিক টেবিলে আপনি জায়গা দিতে পারছিলেন বিকজ অফ দিস প্রোটন নাম্বার, কারণ 118টা এলিমেন্টের 118টা প্রোটন নাম্বার আছে, দ্যাটস ওয়াই। ওকে, এবং যখন হচ্ছে প্রথম দিকে প্রেডিকশন হয়েছিল, প্রেডিকশনের ক্ষেত্রে প্রেডিকশনটা হয়েছিল ম্যাস নাম্বার দিয়ে, প্রোটন প্লাস নিউট্রন নাম্বার দিয়ে। তো ওনারা তখন অ্যাটমিক নাম্বার দিয়ে করতেন, ওটার আরেকটা নাম হচ্ছে অ্যাটমিক নাম্বার। পরবর্তীতে যখন প্রোটন নাম্বারের সাথে মিলানো হয়েছে তখন দেখা গেছে যে মিলে যাচ্ছে, তো ডেফিনেটলি ম্যাস নাম্বারের সাথে প্রোটন নাম্বার মিলে যাচ্ছে, বরং ম্যাস নাম্বারই ভুল প্রমাণিত হচ্ছে। একটা এলিমেন্টের দুটো এলিমেন্টের সেম ম্যাস নাম্বার থাকতে পারে, কিন্তু দুটো এলিমেন্টের প্রোটন নাম্বার কখনো সেম হচ্ছে না। দ্যাটস ওয়াই পিরিয়ডিক টেবিলে আপনারা যখন দেখবেন, প্রত্যেকটা পিরিয়ডিক টেবিলে বেসিক্যালি দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে পিরিয়ড আর একটাকে কি বলা হয়? গ্রুপ। এই যে গ্রুপ বলেন অথবা হচ্ছে পিরিয়ড বলেন, এই নাম্বারগুলো সাজানোই হচ্ছে সব কিছু, কিন্তু প্রোটন নাম্বার দিয়ে খুব ইজিলি সাজাতে পারেন। পরবর্তীতে ডেফিনেটলি প্রোটন নাম্বারও ইউজ করা হয় না, পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন।
ইলেকট্রন কনফিগারেশন দিয়ে পরবর্তীতে পিরিয়ডিক টেবিলকে সাজানো হয়। এখন আমরা হচ্ছে এস অরবিটালকে দিয়ে সাজাই, পি অরবিটাল, আচ্ছা যাই হোক। তো এসপিডিএফ পরবর্তীতে আমরা দেখব, কিন্তু তার আগে আমরা হচ্ছে এখন বলি তাহলে প্রোটনের তাৎপর্য অনেক। প্রোটন দিয়ে আপনি লিটারালি একটা এলিমেন্টকে চিনেন। আমি যদি আপনাকে একটা প্রোটন নাম্বার বলি 20, তাহলে আপনি বলতে পারবেন সেই এলিমেন্টটা কি, ক্যালসিয়াম। আমি শুধু একটা নাম্বার বললাম, আপনি কিন্তু বলে দিতে পারছেন যে এলিমেন্টটা কি। এবং 20 নাম্বার বলার সঙ্গে সঙ্গে আপনি একটা এলিমেন্টের নাম বলছেন এবং এলিমেন্টের বিহেভিয়ার কেমন সেটাও বলতে পারেন। ক্যালসিয়ামের বিহেভিয়ার কেমন বলতে পারবেন না? বললাম প্রোটন নাম্বার 8, কি সেটা বিহেভিয়ার বলতে পারবেন না? অক্সিজেন একটা গ্যাস, গ্যাসিয়াস, রাইট? কম্বাশনের রিয়াকশনে অংশগ্রহণ করতেই হয়। অক্সিজেন আপনারা হচ্ছে কি হয়, অক্সিজেনের কাছাকাছি যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোর ধর্ম কিন্তু সেম হবে, গ্যাস হবে। তার মানে প্রোটন নাম্বার দিয়ে আপনি কাছাকাছি এলিমেন্টগুলোকেও জাজ করতে পারবেন না? সো দ্যাটস ওয়াই প্রোটন নাম্বার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা আমার মাথায় আসলো যে আরও অনেক ইম্পর্টেন্ট আছে, বাট আমার মাথায় কেবল এই দুটো আসছে। ওকে, এটার একটা ম্যাথস আছে। এরপর হচ্ছে নিউট্রন নাম্বার। আর নিউট্রন ইজ আনডিনায়েবলি neutrally charged subatomic particle found in nucleus of all atoms except hydrogen. Is it true? নিউট্রন নাই হাইড্রোজেনে? আচ্ছা, হাইড্রোজেনের আইসোটোপ আছে, হাইড্রোজেনের 3টা আইসোটোপ যদি বলি, একটা হচ্ছে হাইড্রোজেনের প্রোটন নাম্বার কত? 1। আচ্ছা, এটাকে এইভাবে লেখা হয়, উপরে থাকে হচ্ছে ম্যাস নাম্বার, যেটা হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন, এটার নাম হচ্ছে প্রোটন নাম্বার। যদি আমি এখানে 2 বলি আর 1 বলি, তাহলে নিউট্রন কত হয়? তাহলে কি ইজ ইট ট্রু অর ফলস? হাইড্রোজেনেরও নিউট্রন আছে, বাট খুব কম পাওয়া যায়। আইসোটোপ, হাইড্রোজেনেরও নিউট্রন নাম্বার আছে, বাট খুবই অল্প, পাওয়াই যায় না বলতে গেলে। ওকে, তারপর হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনস আর সাবঅ্যাটমিক পার্টিকলস দ্যাট অরবিট দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। They are negative in charge and are much smaller than protons or neutrons. নিউট্রন and প্রোটনের চাইতে সবচাইতে ছোট কি? ইলেকট্রন সাইজে। In fact, they are 1800 times smaller. They also carry electricity. এই যে ইলেকট্রিসিটি ক্যারি করার হচ্ছে কি, 3টা পার্টিকেলের মধ্যে ইলেকট্রিসিটি ক্যারি করে কে? দ্যাটস ওয়াই they call them electricity. ইলেকট্রন থেকে আসে, ফ্লো অফ ইলেকট্রনই তো ইলেকট্রিসিটি। ওকে, they also carry electricity. The charge of an electron is -1 and electron carries a charge of 1.6 × 10⁻⁹ coulomb. They have no known component or substructure. They have a mass of 0.000549 AMU, atomic mass unit. এই গেল, এখানে হচ্ছে এটার সামারি। এইবার আসবো আমরা আইসোটোপ, আইসোটোন অ্যান্ড আইসোবার। এই যেহেতু এতক্ষণ আইসোটোপ বলেছি, তাহলে আইসোটোপের কথাটা আমরা বলে ফেলি। আইসোটোপ বলে দিয়েছি, তারপরে একবার লিখে দিই। 3টা ফর্ম এখন আসবে, আমরা তিনটা টার্ম শিখবো। এখানে হচ্ছে ডিফারেন্সটা দেয়া আছে অলরেডি। সো ইট ইজ ভেরি ইজি টু ডিটারমাইন কোনটা আইসোটোপ হবে, কোনটা আইসোটোন হবে, কোনটা আইসোবার হবে। তিনটা টার্ম। আইসো কথাটার অর্থ হচ্ছে সমান, আইসো কথাটার অর্থ সবসময় সমান, ঠিক আছে? তাহলে আইসোটোপের ক্ষেত্রে পি আছে, আইসোটোনের ক্ষেত্রে এন আছে, আইসোবারের ক্ষেত্রে এআর আছে। আচ্ছা, এদের মধ্যে আইসোটোপ মানে সেম প্রোটন নাম্বার,
সেম, এই পি দিয়ে বুঝবেন সেম প্রোটন নাম্বার হবে। এন দিয়ে বুঝবেন কি সেম নিউট্রন নাম্বার। বার দিয়ে কি বুঝবেন mass number means same neutron plus proton number, mass number। একে এখন প্রোটন নাম্বার না বলে আমরা এটাকে বলতে পারি না অ্যাটমিক নাম্বার। সেম কথাই প্রোটন নাম্বারকে আমরা বলি কি অ্যাটমিক নাম্বার। যেটা কেবল বললাম প্রোটন প্লাস নিউট্রন নাম্বার মানেই হচ্ছে কি ম্যাস নাম্বার, প্রোটন প্লাস নিউট্রন। ওকে, সেকেন্ড পয়েন্টটা দেখেন, এই ক্ষেত্রে এটাকে আপনি এক্সপ্লেইন করতে পারেন নাম্বার অফ প্রোটনস উইল বি সেম। তাহলে ডিফারেন্ট প্রোটন যদি সেম হয় ইলেকট্রন কি হবে সেম হবে, তাই না? আমার তো নিউট্রাল হতে গেলে ডেফিনেটলি ইলেকট্রনও সেম হতে হবে, তাহলে নাম্বার অফ প্রোটনস অ্যান্ড নাম্বার অফ ইলেকট্রনস উইল বি সেম। ডিফারেন্ট হবে কি নিউট্রন নাম্বার। এক্ষেত্রে বলেন, পরেরটাতে বলেন সেম নিউট্রন নাম্বার, তাহলে কিসে ডিফারেন্ট হবে? সবখানে, শুধু এখানে হচ্ছে আপনার যেখানে হবে শুধু নিউট্রন সেম থাকবে, প্রোটন ইলেকট্রন ডিফার, প্রোটন ইলেকট্রন ডিফারেন্ট। এক্ষেত্রে কি হবে? তিনটা নাম্বারই ডিফারেন্ট হবে। আইসোবারের ক্ষেত্রে তিনটা নাম্বারই ডিফারেন্ট হতেই হবে। অল নিউট্রনস প্রোটনস অ্যান্ড ইলেকট্রনস ডিফার, তিনটাই ইলেকট্রন নিউট্রন প্রোটন ডিফারেন্ট। ইএনপি লিখলাম, বোঝা যাবে না? ইলেকট্রন প্রোটন নিউট্রন ডিফারেন্ট গেল। এইবার একটু চিন্তা করে বলবেন, আইসো মিনস সেম, পি স্ট্যান্ডস ফর প্রোটনস, আইসো মিনস সেম, ব্যারোস স্ট্যান্ডস মিনস ওয়েট। ব্যারোস মানে কি ওয়েট, এই কথাটা মাথায় রাখবেন, ব্যারোস পরেও আসবে, ঠিক আছে? পরেও ব্যারোসের একটা টার্ম আসবে। আইসো মিনস সেম, এন ওয়ান মিনস নিউট্রন। এবার আমাকে একটু চিন্তা করে বলেন, এদের মধ্যে সেম এলিমেন্টের একটা হবে, বাকিগুলো সেম এলিমেন্টের হয় না, কোনটা সেম এলিমেন্টের হবে? অনলি আইসোটোপ শোজ ইন সেম এলিমেন্ট, বাট যত বাকি দুটো আছে আইসোটোন অথবা আইসোবার, এই দুটো কিন্তু সেম এলিমেন্টের না। কারণ দেখেন আইসোটোপের ক্ষেত্রে আপনার প্রোটন নাম্বার সেম হতে হবে না, প্রোটন নাম্বার সেম শুধু কোথায় হয়? শুধুমাত্র সেম এলিমেন্টেরই হয়, কিন্তু পরেরটাতে হচ্ছে নিউট্রন নাম্বার সেম। মনে করেন আইসোটোপ বলছি, নিউট্রন নাম্বার সেম, দুটো কিন্তু নিউট্রন নাম্বার ডিফারেন্ট এলিমেন্টের হতেই পারে, ঠিক আছে? নিউট্রন নাম্বার দুটো এলিমেন্টের ডিফারেন্ট সেম হতে পারে না, এলিমেন্ট দুটো হতে পারে না। আচ্ছা, এরপর হচ্ছে ম্যাস নাম্বার সেম অনেক কিছুরই হতে পারে, কাছাকাছি দুটো এলিমেন্টের ম্যাস নাম্বার সেম হতে পারে, কিন্তু তাদের প্রোটন নাম্বার ভিন্ন হতে পারে, তাদের ইলেকট্রন নাম্বার ভিন্ন হতে পারে, তাদের নিউট্রন নাম্বার ভিন্ন হতে পারে। তাহলে কোয়েশ্চেন যদি বলি এই তিনটার মধ্যে কোনটা শুধুমাত্র একটা এলিমেন্ট শো করবে? আইসোটোপ, বাকি দুটো ডিফারেন্ট এলিমেন্টের হতেই হবে। ওকে, আইসোটোপের এক্সাম্পল দেখেন, একটু আগে আমি বলছিলাম যে দুটো আইসোটোপের এখানে এক্সাম্পল আছে, একটা হচ্ছে হাইড্রোজেনের প্রথম এক্সাম্পল হচ্ছে প্লুটোনিয়াম, ডিউটেরিয়াম অ্যান্ড ট্রিটিয়াম। প্লুটোনিয়াম বেশি পাওয়া যায়, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম কম পাওয়া যায়, ঠিক আছে? প্লুটোনিয়ামের ক্ষেত্রে প্রোটন তো সবসময় একটাই হবে। প্লুটোনিয়াম যেটা, সেখানে কোনো নিউট্রন নাই, খেয়াল করেছেন? প্লুটোনিয়ামে কোনো নিউট্রন নাই, একটা ইলেকট্রন একটা প্রোটন, জিরো নিউট্রন। জিরো কি কখনো প্রোটন নাম্বার হতে পারে? 150 কি কোনো প্রোটন নাম্বার আছে? আমি এখনো জানি না আর কি, আই ডোন্ট নো। ওকে 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 ফাইন, এটা হচ্ছে আর্গুমেন্টিভ। এরপর হচ্ছে ডিউটেরিয়ামের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? আর ট্রিটিয়ামের ক্ষেত্রে ওকে গেল। তিন টাইপ অফ কার্বন পাওয়া যায়। কার্বনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, ডু ইউ নো ওয়াই? কার্বনের
AMU এর জন্য ইম্পর্টেন্ট এটা 666 আর হচ্ছে 12 13 14 একটু আগেই বলেছে 6 7 8 নিউট্রন